আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা জুম থেকে এবং ফেসবুক লাইভ থেকে দেখছো তাদেরকে স্বাগতম আজকের ক্লাসে। আর প্রথমেই তোমাদের কাছে আমি অসংখ্য দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করছি, আমার আজকে ঠান্ডার কারণে একটু গলায় সমস্যা হয়েছে। চলো আমরা আজকে একাডেমিকের তোমাদের যে ইউনিট 9 অর্থাৎ অ্যাডোলেসেন্স যেটা, সেটা পড়বো। ইউনিট আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে 1 আর 2। আজকে আমরা পড়বো 3 এবং 4-এর গুরুত্বপূর্ণ যতগুলো প্যাসেজ আছে সেগুলো। চলো আমরা শুরু করছি তাহলে। প্রথমে শুরু করব আমরা শিল্পীর প্যাসেজটা দিয়ে। তোমরা যারা জুমে আছো তারা রেসপন্স করবা। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী। শিল্পী আর রশিদের যে স্টোরিটা, সেটা দিয়ে আমরা শুরু করব। এটা তোমাদের বইয়ে হচ্ছে লেসন 3। তোমাদের বই যেহেতু চেঞ্জ হয়েছে, তোমরা 26 ব্যাচ, তোমাদের বই একটু চেঞ্জ হয়েছে, তার কারণে তোমাদের বইয়ে লেসন 3। দেখো একদম প্রথমে, শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রাশিদ ইন 2008, অর্থাৎ 2008 সালে শিল্পী যখন রশিদকে বিয়ে করলো তখন সে মাত্র 15 বছর বয়সের একজন কিশোরী ছিলেন। তারপরে লাইন, এটা দাগাও, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যখন একাডেমিকেও যেরকম লাগবে, অ্যাডমিশনেও সেরকম এই জিনিসটা লাগে। ম্যারিং অফটা দাগাও। ম্যারিং অফ মানে কি? ম্যারিং অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া। ম্যারিং অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, কাউকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ম্যারি অফ। আর যদি তুমি বিয়ে করো কাউকে তাহলে হয় হচ্ছে ম্যারি টু। তাহলে ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর ম্যানি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। এই জায়গায় স্ট্যান্ডার্ড মানে মানসম্মত না, এই জায়গায় স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কমন, অর্থাৎ যেটা চিরাচরিত একটা প্রথা সেরকম। তাহলে কি বলছে যে বাংলাদেশের যে রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে থাকা যে পরিবারগুলো, তাদের কাছে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়াটা বিষয়টা কেমন প্র্যাকটিস? এটা স্ট্যান্ডার্ড বা কমন একটা প্র্যাকটিস বা প্রথা। প্র্যাকটিস মানে হচ্ছে প্রথা, অর্থাৎ রুরাল এরিয়ায় মেয়েদেরকে খুব দ্রুত বিয়ে দেওয়া হয়। আফটার হার ওয়েডিং অর্থাৎ বিয়ের পরে শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন। ফিমেল এম্পাওয়ারমেন্ট যদি ইউজ করো তাহলে নারী ক্ষমতায়ন। তাহলে শিল্পী কোথায় জয়েন করেছে? একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে, যেটা কি করে? দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। অর্থাৎ শিল্পী বিয়ের পরপরই এমন একটা ক্ষমতায়ন অর্থাৎ নারীর ক্ষমতায়ন মেইনলি যে গ্রুপটাতে জয়েন করেছে, সেই গ্রুপটা কি করে? কিশোরী মেয়েদের এমন কিছু টুলস দেয়। এখানে টুলস বলতে বোঝানো হচ্ছে কিছু স্কিল। আবার ধরো নারীদের স্বাবলম্বী করার জন্য যে সকল জিনিসপত্র হয়, সেই সকল জিনিস অর্থে টুলসটা ব্যবহার করা হচ্ছে। সেসব দেয় কিসের জন্য দেয়? টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস। এখানে কালচারাল বলতে ওই সাংস্কৃতিক বোঝাচ্ছে না, এখানে কালচারাল বলতে বোঝাচ্ছে যে নারীদের সাথে যে সকল জিনিস, নারীদের বিষয়ে যেসব জিনিস নর্মালাইজ করা হচ্ছে, যেমন চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ থেকে শুরু করে নারীরা একদম ঘরে সব সময় থাকবে এরকম যে প্র্যাকটিসগুলো তৈরি করা হচ্ছে, এটা কিন্তু সাংস্কৃতিক না। এই প্র্যাকটিসগুলোর কথা হচ্ছে যে এমন কিছু টুলস দিবে যাতে মেয়েরা কি করতে পারে, এইসব প্রথা থেকে বের হতে পারে, এইসব কালচার যাতে চেঞ্জ হয়। পার্টিকুলারলি, পার্টিকুলারলি বলতে এখানে একদম নির্দিষ্টভাবে কাদের বোঝাচ্ছে? দোজ পার্টেইনিং। দোজ পার্টেইনিং। পার্টেইনিং মানে এখানে হচ্ছে সংক্রান্ত। সাধারণ অর্থ হচ্ছে সংক্রান্ত। সাধারণ অর্থ পার্টেইন হচ্ছে সংক্রান্ত টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। অর্থাৎ সবাইকে, অ্যাডোলেসেন্স গার্লসদের তো এই সকল টুলস দিবেই। একদম নির্দিষ্টভাবে কাদের দেবে? যারা হচ্ছে আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ এবং প্রেগনেন্সির মধ্যে আছে, এই দুইটা গ্রুপকে আরো বেশি ফোকাস করে তাদের এইসব টুলস অথবা স্কিল দেবে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, অর্থাৎ এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা, এটার কর্মকাণ্ড বা কাজকর্ম, এই অ্যাক্টিভিটিস দিয়ে বোঝানো হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড, এসব কর্মকাণ্ডের মধ্যে কি আছে সেটাই, আচ্ছা কর্মকাণ্ড। এই সকল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ডিসকাশন অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ মানে প্রজনন। রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে প্রজনন, অর্থাৎ এইসবের মধ্যে তাদের কর্মকাণ্ডের মধ্যে আছে এমন এক ধরনের আলোচনা যেটা এই যে প্রজনন সম্পর্কিত বা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যে আচার আচরণ, সেইটা কিভাবে কার্যকরীভাবে একদম পরিবর্তন করা যায় মানুষের বা
কমন যে বিহেভিয়র, যে দ্রুত বিয়ে দিতে হবে, দ্রুত বাচ্চা নিতে হবে, এই ধরনের যে বিহেভিয়র, এগুলা যাতে খুব কার্যকরীভাবে কমানো যায় তার কারণে কি করে, এরা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে, অ্যাজ ওয়েল অ্যাজ অন 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 কাউন্সিলিং। এটা দাগাও, অন অন অন। এই ওয়ান অন ওয়ান শব্দের অর্থ হচ্ছে ফেস টু ফেস, অর্থাৎ কারোর সাথে মুখোমুখি বসে যখন তুমি আলোচনা করো, সেটা হচ্ছে অন অন অন, বা এটাকে বলতে পারো তোমরা ফেস টু ফেস। ফেস টু ফেস যে আলোচনা সেটা। কাউন্সিলিং মানে হচ্ছে যে জায়গায় বসে কাউন্সিল করা হয়, অর্থাৎ মত, কি বলতে পারো এটাকে, যে কোনো বিষয়ে সাজেশন দেওয়া, কোনো সমস্যা নিয়ে আলোচনা করা, সেরকম। এরপরের অংশ দেখো, ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার। তাহলে আমরা এখানে পড়লাম অন টু ওয়ান, এবার আবার আর একটা শব্দ আসলো, সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। তাহলে আমরা দেখলাম হচ্ছে প্রথমে ফেস টু ফেস, অর্থাৎ একজন ব্যক্তিকে কোন একজন কাউন্সিলর সামনাসামনি বসে তার সমস্যার কথা শুনবেন। আর এখানে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় এখানে মেইনলি জোড়ায় জোড়ায় বলতে, জোড়ায় জোড়ায় বলতে হচ্ছে কাপলদের বোঝাইছে এই জায়গাটাতে। ইট অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস সে নো টু আর্লি ম্যারেজ। অর্থাৎ এটা কি করে, এটা জোড়ায় জোড়ায় এক ধরনের সমর্থন দেয়, অ্যান্ড লাইফ স্কিল, তাহলে সমর্থন দিল, এরপরে বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন কি দেবে, শিক্ষা দেবে, স্কিল দেবে, দক্ষতার বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিবে, দ্যাট হেল্প অ্যাডোলেসেন্ট, যেগুলো এই কিশোর কিশোরীদের সাহায্য করবে। মূলত এখানে কিশোরী, এখানে অ্যাডোলেসেন্স মানে আমরা জানি কিশোর কিশোরী, তবে এই জায়গায় কিশোরী শুধু। সে নো টু আর্লি ম্যারেজ, অর্থাৎ ওদের এমন কিছু সাপোর্ট এবং দক্ষতা দিবে যাতে ওই অ্যাডোলেসেন্স অর্থাৎ কিশোরীগুলো বাল্যবিবাহকে না বলতে পারে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, অর্থাৎ যে এম্পাওয়ারমেন্ট গ্রুপে শিল্পী জয়েন হয়েছে সেটার কথা বলছে, ইজ অন অফ মোর দ্যান 10,000 গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা একটু দেখে রেখো, এনজিওর যে পূর্ণরূপ সেটা ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। অর্থাৎ এনজিওর সাপোর্ট বা সমর্থনে বাংলাদেশে যে 10,000 এরকম এম্পাওয়ারমেন্ট গ্রুপ কাজ করছে, তার মধ্যে শিল্পী যেটাতে জয়েন করেছে সেটাও একটা। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to টা তোমরা দাগিয়ে নাও, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইমস টু মানে হচ্ছে লক্ষ্য, এইমস টু মানে লক্ষ্য করা বা লক্ষ্য, লক্ষ্য, লক্ষ্য। তাহলে কি, ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স। অর্থাৎ বাংলাদেশে যে এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপ বা এনজিও গুলো কাজ করছে, এগুলোর একটা, এগুলো কার মাধ্যমে কাজ করছে, কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, অর্থাৎ কানাডার যে কিশোর কিশোরীদের নিয়ে যে যে মানে প্রজেক্টটা আছে, যে কাজটা হয় ওখানে, সেইটার মাধ্যমে কাজ করছে। অর্থাৎ আর্থিক সহায়তা বলো বা আরো যে ধরনের বুদ্ধি বা জ্ঞান দিয়ে সহায়তা হোক, সেইটা মেইনলি বাংলাদেশের এনজিও গুলো কোথা থেকে পায়, থ্রু এই যে কানাডার এই সংগঠনটার মাধ্যমে পায়। হুইচ অলসো এইমস টু, অর্থাৎ হুইচ বলতে বোঝানো হচ্ছে এই, এই যে কানাডার যে অ্যাডোলেসেন্সদের যে প্রজেক্টটা, এটার লক্ষ্য কি, ইনক্রিজ অ্যাক্সেস টু। অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার, অ্যাক্সেস টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রবেশাধিকার, এটা অর্থ হচ্ছে প্রবেশাধিকার। তাহলে কিসের অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স, অর্থাৎ এটার লক্ষ্য হলো যে কিশোর কিশোরী যারা আছে এদেরকে একটা মানসম্মত স্বাস্থ্য সেবা দিবে, এটা হচ্ছে ওদের লক্ষ্য। ডিউরিং অন অফ দ্য গ্রুপ সেশন, অর্থাৎ অনেকগুলো সেশন হয়েছে, এরকম মত বিনিময় হয়েছে, তার মধ্যে একটা সেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ শিল্পী কি বুঝতে সক্ষম হয়েছিল, দ্য পোটেনশিয়াল। পোটেনশিয়াল বলতে এখানে সম্ভাব্য, পোটেনশিয়াল বলতে এখানে বোঝানো হচ্ছে সম্ভাব্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। অর্থাৎ এরকমই একটা সেশনে শিল্পী বুঝতে পেরেছিল যে দ্রুত বিবাহ অর্থাৎ বাল্য বিবাহ এবং প্রেগনেন্সি অর্থাৎ গর্ভধারণের বিশেষ কিছু অর্থাৎ সম্ভাব্য কিছু ক্ষতিকর দিক আছে, সেটা সম্পর্কে জেনেছিল। আচ্ছা, এইটুকু, এইটুকু অংশে তোমাদের কোনো প্রশ্ন নেই। এরপরে দেখো, হইল ম্যাটারনাল মর্টালিটি, এখানে ম্যাটারনাল অর্থ হচ্ছে মাতৃ, আর মর্টালিটি অর্থ হচ্ছে মৃত্যু। তাহলে ম্যাটারনাল মর্টালিটি একত্রে হচ্ছে মাতৃমৃত্যু। হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই, ডিক্লাইন্ড বাইটা দাগিয়ে নাও তোমরা বইয়ে, এই ডিক্লাইন্ড বাই অর্থ হচ্ছে, এই ডিক্লাইন বাই হচ্ছে অর্থ হচ্ছে হ্রাস পাওয়া, কোনো কিছু হ্রাস পাওয়া অর্থে ডিক্লাইন বাই ইউজ করা যায়, হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। তাহলে
ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইনড বাই মোর দ্যান 50% সিন 2001। অর্থাৎ বলা হচ্ছে এখানে, যদিও 2001 সাল থেকে মাতৃমৃত্যুর হার বাংলাদেশে 50%-এরও বেশি কমেছে, দ্য রেট রিমেইনস হাই। রিমেইনস হাই অর্থাৎ এই হ্রাসটা এখনো হাই আছে, কমে গেছে 50%-এর বেশি, তারপরেও হাই আছে কিসের জন্য বলতেছে, উইথ 173 ম্যাটারনাল ডেথস পার অন লাখ লাইভ বার্থস ইন 2017, ড্রপিং ফ্রম 322 ইন 2001। অর্থাৎ বলতেছে যে বাংলাদেশে তো 2001-এর পর থেকে এটা 50%-এর বেশি কমেছে, তারপরেও বেশি কেন বেশি? কারণ কারণ এখানে দেখো বলা হচ্ছে যে 2001 সালে যেখানে মৃত্যু ছিল 322, সেখান থেকে 2017-তে গিয়ে প্রতি 1 লাখে কতজন মাতৃমৃত্যু হচ্ছে? 173 জন। অর্থাৎ কমে গেছে ঠিক আছে, বাট এখনো ওই লেভেলের কমেনি। তার কারণে বলছে যে এখনো এই রেটটা অনেক বেশি। তারপরে দেখো, গার্লস হু গেট প্রেগনেন্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন। কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা, কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা, জটিলতা ডিফিকাল্টিস বলতে পারো এটাকে, জটিলতা। তাহলে গার্লস বলতে এখানে এই অ্যাডোলেসেন্টস গার্লসই বোঝাচ্ছে, অর্থাৎ কিশোরী যারা গর্ভধারণ করে তারা একদম খুবই গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। দিস ইনক্লুড, এই ঝুঁকিগুলোর মধ্যে, দিস বলতে এই কমপ্লিকেশনসকে বোঝাচ্ছে। তাহলে এগুলোর মধ্যে কি কি ইনক্লুডেড আছে? ডেঞ্জারাস হেমোরেজ। হেমোরেজ শব্দটা ভালো করে দাগিয়ে নাও, এটা তোমরা যখন অ্যাডমিশনে যাবা তখন এটা স্পেলিং এ আসবে, এবং এটা হয়তো মিনিংফুলে ভোক্যাবস যেটা ওটার মধ্যেও আসতে পারে। হেমোরেজ, এই হেমোরেজ অর্থ হচ্ছে, হরে, হেমোরেজটা অর্থ কি? হেমোরেজ অর্থ হচ্ছে রক্তক্ষরণ। হেমোরেজ অর্থ হচ্ছে রক্তক্ষরণ, রক্ত রক্তক্ষরণ, হেমোরেজ অর্থ হচ্ছে রক্তক্ষরণ। তাহলে বলছে যে দিস ইনক্লুড, অর্থাৎ এই কমপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে হেমোরেজ এন্ড ফিস্টুলা। ফিস্টুলাও এক ধরনের রোগ। হেমোরেজ অর্থ রক্তক্ষরণ। এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, অর্থাৎ একটা খুবই ব্যথাদায়ক, একটা ব্যথাদায়ক অভ্যন্তরীণ ক্ষত, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। অবস্ট্রাক্টেড অর্থ হচ্ছে হিন্ডার্ড, অর্থাৎ বাধাপ্রাপ্ত, হিন্ডার্ড বলা যায় এটাকে, অথবা বলা যায় বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত চাইল্ড বার্থ। অর্থাৎ একদম অভ্যন্তরীণ একটা ব্যথা, খুবই পেইনফুল, অর্থাৎ ব্যথাদায়ক একটা ক্ষত হয় কিসের কারণে? অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, অর্থাৎ বাচ্চা জন্মদানের সময় যে বাচ্চা যে জন্মদান বাধা হয়ে যায়, বা এটাকে কি বলা যায় যে বাচ্চা হয়তো আহ, বের হচ্ছে না পেট থেকে, এরকম একটা, অর্থাৎ ডেলিভারিতে প্রবলেম, এই বিষয়টার কথা বলা হচ্ছে। এটার কারণে কি হয়? দ্যাট কমনলি লিডস টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অর্থ হচ্ছে পরিচালিত বা পরিচালনা করা কোনো দিকে। অর্থাৎ এই জিনিসটা, তাহলে এই যে বাচ্চা ডেলিভারিতে সমস্যা হলো, এর কারণে এই জিনিসটা কি হতে পারে? সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। আচ্ছা, এই যে বাচ্চা জন্মদানে যে এই কিশোরী মায়ের যে সমস্যা, এর কারণে কি হতে পারে? ম্যাটারনাল মরবিডিটিস এর কথা বলা আছে এখানে। দেখো, মরবিডিটিস মানে রোগ, অর্থাৎ এই বাচ্চা জন্মদানের সময় যদি সমস্যা হয়, তাহলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে মায়ের শরীরে। এর মধ্যে উপরে বলে দেওয়া আছে যে ফিস্টুলা অথবা হেমোরেজ, অর্থাৎ রক্তক্ষরণ হতে পারে, ফিস্টুলা হতে পারে, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন, এসব তাহলে হতে পারে। তার কারণে মায়ের ক্ষতি। আচ্ছা, ড্রপ ফ্রম কি প্রিপোজিশন? হ্যাঁ, ড্রপ ফ্রমও প্রিপোজিশন, কোনো জায়গা, এটা উপরে ছিল মনে হয়। ড্রপিং ফর্ম, হ্যাঁ, কোনো জায়গা থেকে কোনো জায়গা পর্যন্ত বসাতে এখানে ড্রপিং ফর্ম ইউজ করা হচ্ছে। এরপরে দেখো, অবস্ট্রাক্টেড এক্সক্লুশন। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, কোন প্রশ্নটা দেখছিলাম? আচ্ছা, আচ্ছা, সিনোনিম দেওয়া হবে, সমস্যা নাই তোমাদের। হোয়েন শিল্পী, এটা তোমরা অনেকে হেয়ার্ড বলো, এটা কিন্তু হেয়ার্ড না, এটা হচ্ছে হার্ড। অর্থাৎ আমরা বা ইংলিশে যে আর একটা শক্ত অর্থে যে হার্ড ইউজ করি, এটার উচ্চারণ কিন্তু হার্ড। হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, অর্থাৎ শিল্পী যখন এই সকল ঝুঁকি সম্পর্কে শুনেছে, শি ইনভাইটেড হার হাজবেন্ড। এখানে ইনভাইট বলতে আমন্ত্রণ জানানো না, ও আসলে ওর জামাইকে নিয়েই ওই জায়গাটাতে যাবে, সেটাই বোঝাচ্ছে। রাশিদ, টু ডিসকাস প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর। কাউন্সিলর অর্থ হচ্ছে পরামর্শদাতা, এটাকে বলা যায় হচ্ছে অ্যাডভাইজার, এটাকে আমরা বলতে পারি অ্যাডভাইজার।
অ্যাডভাইজার বলতে পারি আমরা। তাহলে শিল্পী কি করলো, এইসব রিস্ক সম্পর্কে শোনার পর তার স্বামীকে নিয়ে কোথায় গেল, একজন কাউন্সিলর বা অ্যাডভাইজারের কাছে গেল, বা পরামর্শদাতার কাছে গেল। আফটার হেয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, অর্থাৎ এই সকল ঝুঁকি সম্পর্কে শুনে রাশিদ অ্যাগ্রি টু দাগাও। অ্যাগ্রি টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাগ্রি টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাগ্রি টু মানে হচ্ছে কোনো কিছুর সাথে সম্মত হওয়া। অ্যাগ্রি টু মানে হচ্ছে সম্মত, সম্মত হওয়া কোনো কিছুর সাথে। তাহলে রাশিদ কি অ্যাগ্রি করলো, অ্যাগ্রি টু ডিলে having children for 5 years despite pressures from his parents and neighbors to produce a offspring। এই অফস্প্রিংটা দাগিয়ে রাখো। অর্থাৎ তাহলে অফস্প্রিং মানে হচ্ছে চিলড্রেন, অফস্প্রিং মানে হচ্ছে চিলড্রেন, চিলড্রেনের সিনোনিম হচ্ছে অফস্প্রিং। তাহলে এই সকল রিস্ক শোনার পরে রশিদ সম্মত হলো কিসের কিসের জন্য, যে ডিলে করবে। ডিলে মানে কোনো কিছুতে দেরি করা, দেরি করা, ডিলে। তাহলে কিসের জন্য দেরি করবে, যে বাচ্চা নিতে দেরি করবে। কতদিন বলছে, ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য বাচ্চা নিতে দেরি করবে। ডিসপাইট প্রেশার্স, অর্থাৎ প্রেশার সত্ত্বেও, অর্থাৎ ওর যে পরিবার, অর্থাৎ রাশিদের যে মাতা পিতা এবং তার যে প্রতিবেশীরা, এরা প্রেশার দেওয়া সত্ত্বেও রাশিদ কি সিদ্ধান্ত নিল, যে তারা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে 5 বছর দেরি করবে। টুগেদার, অফস্প্রিংটা কিন্তু মনে রেখো, এটা অর্থ চিলড্রেন। টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফ্যামিলি হেলথ কেয়ার প্রোভাইডার, অর্থাৎ একজন স্বাস্থ্য বিষয়ে যিনি সেবা প্রদান করে, দুইজন একসাথে মিট থেকে মেট, যেহেতু এটা অতীতের একটা গল্প তার কারণে পাস্টে এটা, মিট থেকে মেট, অর্থাৎ দুজন একজন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে গেল। হু ইনফর্মড দেম অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবল। ফ্যামিলি প্ল্যানিং বলতে বোঝায় হচ্ছে পরিবার পরিকল্পনা, যে কথাটা তোমরা শোনো সেটা। এরপরে দেখো, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স। মাদার ইন ল মানে শাশুড়ি, মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি, মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি। তাহলে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা কন্টিনিউ টু প্রেসারাইজ দ্য নিউলি ওয়েডস। নিউলি ওয়েডস মানে হচ্ছে নবদম্পতি, নবদম্পতি। এই নবদম্পতি, এটাকে তোমরা বলতে পারো কাপল, বলতে পারো কাপল, কাপল বলা যায় এটাকে। তাহলে তারপরেও শিল্পীর শাশুড়ি এবং তার প্রতিবেশীরা তাদেরকে চাপ দিতে থাকলো। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস অ্যান্ড ট্রেডিশন কস্ট আ রিফট। এই রিফটটা দাগিয়ে নাও। রিফট মানে তোমরা হচ্ছে তোমাদের বইয়ে নেলসন ম্যান্ডেলা আছে কিনা, ওই জায়গায় একটা শব্দ আছে চ্যাজম। চ্যাজম মানে কি, চ্যাজম মানে হচ্ছে ফাটল, ফাটল বা দূরত্ব। তাহলে এই যে সমাজে যে গেড়ে বসা, আমরা বাংলায় যেটাকে বলি যে ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস, অর্থাৎ গেড়ে বসা যে একটা প্রথা, এই প্রথার কারণে কি হলো, এই এটা কি কষ্ট করলো, এ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ, অর্থাৎ রশিদ এবং শিল্পীর মধ্যে একটা দূরত্ব বা ফাটলের সৃষ্টি করলো। অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে যে একান্নবর্তী বা বর্ধিত ফ্যামিলি, এক্সটেন্ডেড মানে হচ্ছে বর্ধিত, বর্ধিত ফ্যামিলি। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড, অর্থাৎ তাহলে কার কার মধ্যে, রশিদ এবং শিল্পীর মধ্যে তো দূরত্ব তৈরি করলোই, সাথে তার পরিবারের সদস্য অর্থাৎ রশিদের মায়ের সাথেও। অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল, অর্থাৎ এরা কি করলো, ফাটল তো তৈরি হলোই, সাথে 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 কি করলো, এই দম্পতিকে তারা অপমান করলো, ইনসাল্ট করলো এবং তাদের সমালোচনা করলো। এরপরে দেখো, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স। আচ্ছা, এই অংশ আমরা পড়েছি। আহ, আচ্ছা, এখান থেকে আনাবল টু কনভিন্স, কনভিন্স শব্দটা দাগাও। কনভিন্স শব্দটা হচ্ছে কাউকে কোনো কিছুতে সম্মত করা বা বোঝানোর চেষ্টা করা। কনভিন্স মানে হচ্ছে বোঝানোর চেষ্টা করা কাউকে, বোঝানোর চেষ্টা, বোঝানোর, বোঝানোর চেষ্টা, হুম, বোঝানোর চেষ্টা। তাহলে কি করে, আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, অর্থাৎ নিজেদের যে যে আত্মীয় স্বজন আছে তাদের এই সকল ঝুঁকি সম্পর্কে বোঝাতে অক্ষম হয়ে শিল্পী অ্যান্ড রাশিদ রিটার্ন টু, এই রিটার্ন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, অর্থাৎ কোনো জায়গায় ফেরত যাওয়া, রিটার্ন টু দ্য কাউন্সেলর, অর্থাৎ এরা আবার সেই পরামর্শদাতার কাছে কি করলো, ফিরে গেল। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার। প্যারেন্ট পিয়ার বলতে বোঝায়, এতক্ষণ আমরা পিয়ার টু পিয়ার বুঝলাম, পিয়ার টু পিয়ার বলতে ওখানে সমবয়সী বা কাপল বোঝাচ্ছে, কিন্তু এখানে প্যারেন্ট পিয়ার বলতে বোঝাচ্ছে এমন একজন কাউন্সেলর যিনি হচ্ছে ওই কাপলের হচ্ছে শ্বশুর শাশুড়ির বয়সী বা ওই বয়সে, অর্থাৎ মাতা পিতার বয়সী একজন লোক।
হু হ্যাড বিন ট্রেইন টু স্পিক টু দ্য প্যারেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস। অর্থাৎ তার এমন একটা লোকের কাছে এবার তারা গেল যে কিসের জন্য ট্রেইন, সে ট্রেইন টু স্পিক টু আদার প্যারেন্টস, অর্থাৎ সে মায়ের বয়সী একজন, মা বাবার বা পিতামাতার বয়সী একজন লোক, এবং তাকে স্পেশালভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওই অ্যাডোলেসেন্স অর্থাৎ কিশোর কিশোরীর পিতামাতার সাথে কথা বলবে। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড। ইভেনচুয়ালি বলতে এই জায়গায় অর্থ হচ্ছে ফাইনালি, এই জায়গায় অর্থ হচ্ছে ফাইনালি, অর্থাৎ শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা ফাইনালি বুঝতে সক্ষম হলো দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড। অর্থাৎ এই যে দ্রুত যে গর্ভধারণ, এটা ওই কিশোরী মা এবং তার সন্তান এই দুজনের জন্য কত ক্ষতিকর সেটা তারা বুঝতে সক্ষম হলো। আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল। এরপর থেকে ওই ভিলেজের অর্থাৎ ওই গ্রামবাসীরা আর এই কাপলকে কখনোই চাপ দেয়নি। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগ্যান টু সাপোর্ট দেম। অর্থাৎ তারা কি করলো, তারা তাদের ওই সমর্থন করলো, সমর্থন অর্থাৎ সাহায্য করলো বা সমর্থন দিল। অ্যান্ড স্পিক আউট, এখানে স্পিক আউট বলতে স্পিক ফ্রিলি, স্পিক আউট বলতে স্পিক ফ্রিলি বা বলতে পারো ওপেনলি, ওপেনলি হতে পারে অথবা ফ্র্যাঙ্কলিও হতে পারে, ফ্র্যাঙ্কলি। অর্থাৎ তারা এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা শুরু দিল বা কথা বলতে শুরু করলো এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। ট্রেইন টু, হ্যাঁ, তা কাউকে কোনো বিষয়ে ট্রেন করা, একটা স্পেসিফিক বিষয়ে ট্রেন করা হলে ট্রেইন টু হতে পারে। ট্রেইন টু, ট্রেইন টু, ট্রেইন টু কে এখানে ছিল। হ্যাঁ, ট্রেইন টু, এই যে ট্রেইন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কাউকে কোনো স্পেসিফিক বিষয়ে যদি ট্রেন করা হয় তাহলে হতে পারে। এরপরে তোমাদের জন্য রয়েছে এমসিকিউ আর কোয়েশ্চেন, আর হচ্ছে তোমাদের যেটা থাকে ফ্লো চার্ট। এ কটা তোমরা কিন্তু রাইটিং সেকশন তোমাদের নোট সেকশনে কিন্তু জমা দিবা, যারা জুমে আসো ফেসবুকে, যারা তারা না, শুধুমাত্র যারা জুমে আছে। ইউনিট 8 কি পড়ানো শেষ? ইউনিট 8 এটা বাকি ভাই নিয়েছে কিনা আমি বলতে পারবো না, দেখতে হবে। এরপরে দেখো, সে নো টু বুলিং, অর্থাৎ হয়রানিকে না বলুন। বুলিং অর্থ হচ্ছে হয়রানি, বুলিং অর্থ হয়রানি। এখান থেকে শুরু, এটা হচ্ছে তোমাদের বইয়ে অ্যাড করা নতুন প্যাসেজ, এর আগের যে বই ছিল সেখানে ছিল না। দ্য বার্নিং ইস্যু অফ বুলিং ইন আ স্টাডি। এই স্টাডি মানে কিন্তু পড়াশোনা না, এই স্টাডি মানে হচ্ছে কোনো একটা গবেষণা, এই স্টাডি মানে হচ্ছে গবেষণা বা রিপোর্ট বলতে পারো এটাকে। রিপোর্ট, এক কথায় এটা হচ্ছে একটা রিপোর্ট। স্টাডি, ইন এ স্টাডি কন্ডাক্টেড, কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা বা এক্সিকিউট, এক্সিকিউট বা পরিচালনা করা। ইন জুন 2021 ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 44.4% অফ স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ সাফার্ড ফ্রম বুলিং। সাফার্ড ফ্রম, এখানে সাফার্ড ফ্রম দাগাও, সাফার্ড ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে ভোগা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে একটা স্টাডি সেটা 2021 সালের জুনে পরিচালিত হয়েছে, সেটা বলছে কি যে বাংলাদেশের, বাংলাদেশেরই, আচ্ছা, বাংলাদেশের 44.4% স্কুলের শিক্ষার্থী কিসের শিকার হয়েছে? বুলিং এর শিকার হয়েছে। এখানে সাফার ফ্রম মানে একই সাথে ভোগাও হয়, অর্থাৎ কোনো কিছুর ভুক্তভোগী হওয়া অথবা শিকার হওয়া, এই দুটাই কিন্তু হতে পারে, শিকার। এরপরে দেখো, বুলিং টাইপিক্যালি রেফার্স টু, রেফার্স টু মানে হচ্ছে বোঝায়, কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে রেফার্স টু ইউজ হয়, মানে রেফার্স টু মানে মিনস। বুলিং টাইপিক্যালি, সরি টিপিক্যালি রেফার্স টু ডেলিবারেট অ্যাকশন। ডেলিবারেটটা দাগাও, ডেলিবারেট, ডেলিবারেট মানে হচ্ছে ইন্টেনশনাল, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা হলে সেটাকে বলা হয় হচ্ছে ইচ্ছাকৃত কোনো কাজ করা হলে সেটাকে বলা হয় হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট অর্থাৎ ইচ্ছাকৃত, ডেলিবারেট অর্থাৎ হচ্ছে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত, এটা ছিল হচ্ছে এক্সিকিউট। আচ্ছা, তাহলে এখানে বলছে বুলিং টিপিক্যালি রেফার্স টু ডেলিবারেট অ্যাকশন অর রিপিটেড বিহেভিয়ার দ্যাট ক্যান বি ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অর সোশ্যাল। তাহলে বলতেছে যে বুলিং বলতে বোঝায়, অর্থাৎ হয়রানি বলতে বোঝায় এক ধরনের ইচ্ছাকৃত কিছু কর্মকাণ্ড, এবং রিপিটেড বিহেভিয়ার, রিপিটেড বিহেভিয়ার মানে কি পুনরাবৃত্তি করা কোনো একটা আচরণের, অর্থাৎ একজনকে বারবার ভেঙচি কাটতেছো সেটা হতে পারে, বারবার কোনো একটা বিহেভিয়ার বারবার শো করা। দ্যাট ক্যান বি ভার্বাল অর্থাৎ মৌখিক হতে পারে, সেটা মৌখিক হতে পারে, ফিজিক্যাল শারীরিক হতে পারে, মানসিক হতে পারে এবং সামাজিক হতে পারে। হুইচ কজ এ সিরিয়াস এক্সটেন্ট অফ ইন্টিমিডেশন অর অফেন্স।
ইন্টিমিডেশন অ্যান্ড অফেন্স দুটাই হতে পারে, তাহলে এখানে সেটা বলা হচ্ছে। ইন্টিমিডেশনটা দাগায় রাখো, অফেন্সটা দাগায় রাখো। দেখো, তাহলে সিরিয়াস এক্সটেন্ট, এক্সটেন্ট মানে হচ্ছে ব্যাপ্তি, অফ ইন্টিমিডেশন অর অফেন্স টু সামন ইলস, অর্থাৎ যেটা অন্যকে কি করবে, এক ধরনের অফেন্স অর্থাৎ সহিংসতা বা ইন্টিমিডেশন। এর ইন্টিমিডেশনের সিনোনিম একটা কি যেন ছিল, তোমরা ইন্টিমিডেশনের সিনোনিম জানো কেউ? আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি কেউ জানো একটু বলো তো দেখি, ইন্টিমিডেশনের সিনোনিম তোমরা কেউ জানো কিনা। সেটাই বলতেছি যে তোমরা কেউ ইন্টিমিডেশনের সিনোনিম জানো কিনা। আমার সিনোনিমটা মনে পড়তেছে না ভালো করে এখন। আহ হুমকি তো হ্যাঁ, যেহেতু বাংলা বলে, আচ্ছা মনে পড়ছে, হুমকি এটা হচ্ছে থ্রেট। থ্রেট, আমরা ইংলিশে যেটাকে বলি থ্রেট দেওয়া, হুমকি দেওয়া। হ্যাঁ ভালো, সুন্দর, এটা কে বললাম? সালেহা খাতুন, হ্যাঁ খুব ভালো। এটা হচ্ছে হুমকি। হুমকি, ইন্টিমিডেশন মানে হুমকি। অর ওফেন্স টু সামওয়ান এলস, অর্থাৎ যেটা কি করতে পারে, অন্যকে হুমকি দিতে পারে, ওফেন্সের শিকার করতে পারে, সেটা হচ্ছে বুলিং। সাস অ্যাকশনস আন্ডারমাইন, আন্ডারমাইন মানে হচ্ছে অবমূল্যায়ন করা, এখানে সবগুলো ওয়ার্ডই প্রায় গুরুত্বপূর্ণ। আন্ডারমাইন মানে হচ্ছে অবমূল্যায়ন করা, অবমূল্যায়ন, কাউকে অবমূল্যায়ন করার ক্ষেত্রে আন্ডারমাইন ইউজ করা যায়। এরপরে হিউমিলিয়েট, হিউমিলিয়েট মানে হচ্ছে মানহানি, কারো সম্মানহানি বা মানহানির ক্ষেত্রে তুমি হিউমিলিয়েটটা ইউজ করতে পারো। তাহলে দেখো, সাস অ্যাকশন আন্ডারমাইন, হিউমিলিয়েট অ্যান্ড কজ both ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম টু দ্য সাবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে কিন্তু কোনো বস্তুকে বোঝাচ্ছে না, অর্থাৎ যে ব্যক্তিকে তুমি বুলিং করছো তাকে বোঝাচ্ছে কিন্তু। অর্থাৎ এই অ্যাকশনের মধ্যে কি কি থাকবে, কাউকে অবমূল্যায়ন করা, কারো মানহানি করা, অ্যান্ড কজ both ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম, অর্থাৎ কোনো ব্যক্তির শারীরিক এবং মানসিক দুই ধরনেরই যখন ক্ষতি করবা, তখন সেটাকে আমরা কি বলবো, বুলিং বলবো। ইয়ং স্টুডেন্টস স্পেশালি টেন টু, এখানে দেখো টেন টু আছে, এই টেন টু মানে হচ্ছে প্রবণতা। কারো কারো অনেক কিছুর ক্ষেত্রে, কারো ভালো জিনিসের ক্ষেত্রে প্রবণতা থাকে, কারো খারাপ জিনিসের ক্ষেত্রে প্রবণতা থাকে, এই ক্ষেত্রে টেন টু ইউজ করা যায়। তাহলে ইয়ং স্টুডেন্ট টেন টু বি এক্সট্রিমলি ভালনারেবল টু, এই দেখো ভালনারেবল টু এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভালনারেবল টু মানে হচ্ছে দুর্বল, কোনো কিছুর প্রতি দুর্বল বা সংবেদনশীল, এটাও হতে পারে। তাহলে ইয়ং স্টুডেন্ট স্পেশালি টেন টু বি এক্সট্রিমলি ভালনারেবল টু বুলিং, অর্থাৎ তরুণ যে শিক্ষার্থীরা আছে এদের হচ্ছে এই বুলিং বা হয়রানির শিকার হওয়ার বিষয়টা খুবই মানে কি বলা যায়, এরা এই বুলিং এর দিকে খুবই দুর্বল বা সচরাচর এরা বুলিং এর শিকার হয় মেইনলি। এক্সারশন, হ্যাঁ এক্সারশনও হতে পারে, হুমকি এক্সারশনও হতে পারবে। এক্সারশন, আচ্ছা তোমরা এটা লিখে নিও, তোমাদের এই যে তোমাদের এক বান্ধবী লিখে দিয়েছে এক্সারশন। আন্ডারমাইন, অবমূল্যায়ন আর মানহানি কাছাকাছি বলতে পারো, সিনোনিমাস বলতে পারো, তবে একটু ডিফারেন্ট বাট সিনোনিমাস। যদি এমসিকিউ এরকম থাকে তো এটা অ্যান্সার হতে পারে। মেইনলি বিকজ অফ দেম আর নট ইন্টারলি অ্যাওয়ার অফ দ্য কনসেপ্ট, তাহলে এই ভালনারেবল অর্থাৎ বুলিং এর শিকার কেন হচ্ছে, কারণ বলছে যে বিকজ, মেইনলি বিকজ মেনি অফ দেম আর নট ইন্টারলি অ্যাওয়ার অফ দ্য কনসেপ্ট। ইন্টায়ারলি মানে পুরোপুরি, অ্যাওয়ার মানে সচেতন, অর্থাৎ বলছে যে এই বুলিং এর শিকার হওয়ার মূল কারণ হচ্ছে এই ব্যক্তিগুলো কি করছে, যে এরা এই যে বুলিং নামের যে কনসেপ্টটা, এই এই সম্পর্কে এরা কিন্তু ভালো করে জানে না। ভিকটিমস অর্থাৎ শিকার, ডু নট রিয়ালাইজ দ্যাট দে আর বিং বুলিড, অর্থাৎ যে ভিকটিম হলো সে নিজেই বোঝে না সে আসলে হয়রানির শিকার হয়েছে বা বুলিং এর শিকার হয়েছে। অ্যান্ড বুলিজ ডু নট রিয়ালাইজ দ্যাট দে আর কজিং হার্ম, এবং যে হয়রানি করে, যে বুলিং করছে সেও বোঝে না যে কারো একজনের ক্ষতি করছে, অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে তারা কেউই কনসেপ্ট তাদের ক্লিয়ার নেই। এরপরে দেখো, ইন এ রিপোর্ট বাই ইউনেস্কো, এখানে তোমাদের বই ইউনেস্কো ছোট হাতে দিয়েছে, এটা একটা ভুল। ইন এ রিপোর্ট বাই ইউনেস্কো পাবলিশড ইন অক্টোবর 2019, অর্থাৎ অক্টোবরে প্রকাশিত ইউনেস্কোর একটা রিপোর্টে বলা হচ্ছে, ইট ওয়াজ শোন দ্যাট 23% অফ স্কুল স্টুডেন্ট ইন বাংলাদেশ আর ভিকটিমস অফ বুলিং, অর্থাৎ 23% শিক্ষার্থী বাংলাদেশে বুলিং এর শিকার হয়েছে। ইন অ্যানাদার স্টাডি কন্ডাক্টেড ইন জুন 2021, এটাই তো আমরা বললাম মনে হয় যে উপরে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 44% অফ স্কুল স্টুডেন্ট ইন বাংলাদেশ সাফার ফ্রম বুলিং, এই যে এই লাইনটাই উপরেরটাই, এটাই আবার প্যাসেজে দিয়েছে। দিস ডাটা গিভ আস অ্যান আইডিয়া অফ প্রিভিলেন্স অফ বুলিং ইন আওয়ার, প্রিভিলেন্স মানে এটা কি বলে, প্রিভিলেন্স বলা যায় হচ্ছে প্রাদুর্ভাব, বাংলাতে আমরা যেটাকে প্রাদুর্ভাব বলি, প্রাদুর্ভাবকে আমরা ইংলিশে বলতে পারি প্রিভিলেন্স, বা হোয়াইট স্প্রেডও বলা যায় এটাকে, হোয়াইট স্প্রেড, হোয়াইট স্প্রেডও বলা যায় এটাকে। তাহলে
কি বলছে, দিস ডাটা গিভ আস অ্যান আইডিয়া অফ দ্য প্রিভিলেন্স অফ বুলিং ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ এই যে তথ্যটা, এটা এই যে ডাটা বা রিপোর্টটা, এটা আমাদের কি সম্পর্কে ধারণা দেয় যে বাংলাদেশে যে বুলিং এর যে প্রাদুর্ভাব বেড়েছে সেটা সম্পর্কে একটা ধারণা দেয়। অ্যান্ড হাউ ইট ইজ বিকামিং আ প্রেসিং ইস্যু বাই ডে বাই বাই দ্য ডে। ও আচ্ছা, দিনে দিনে, বাই দ্য ডে, ডে বাই ডে, আর বাই দ্য ডে দুটো প্রায় সেম মিনিং দেয়। অর্থাৎ দিনে দিনে এটা যে একটা বার্নিং ইস্যু, প্রথমেই দেখো নামই বার্নিং ইস্যু, সেটাই হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা খুবই স্প্রেড হয়ে যাচ্ছে সেটা বোঝাচ্ছে এখানে। এরপরে দেখো এক্সিস্টিং ডাটা। এক্সিস্টিং মানে হচ্ছে যেটা এখনো, যে ডাটাটা এখনো আছে সেই ডাটার ভিত্তিতে কি বলছে, সাজেস্ট দ্যাট 44.4% অফ স্কুল স্টুডেন্ট হ্যাজ এক্সপিরিয়েন্সড বুলিং ভিক্টিমিজম। অর্থাৎ এই ডাটা মতে 44.4% শিক্ষার্থী কিসের শিকার হয়েছে বা কি এক্সপিরিয়েন্স করেছে, বুলিং এর। দিস ইজ কম্পারেবল টু, এ দেখো কম্পারেবল টুটা দাগাও, কম্পারেবল টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ তুলনাযোগ্য। কম্পারেবল টু অর্থাৎ তুলনাযোগ্য, কোনো কিছুর ক্ষেত্রে তুলনাযোগ্য সেটা বোঝাচ্ছে। অ্যানাদার স্টাডি, তাহলে এই জিনিসটা অন্য একটা গবেষণার সাথে তুলনাযোগ্য। অ্যাকর্ডিং টু এ সার্ভে, সার্ভে মানে সাধারণত বাংলায় আমরা যেটাকে বলি জরিপ করা, জরিপ করা হচ্ছে সার্ভে। তাহলে একটা সার্ভে মতে, রিপোর্ট বাই ইউনিসেফ, এটাও তাহলে ইউনিসেফেরই একটা রিপোর্ট, হুইচ ইনক্লুডেড এ স্যাম্পল ফ্রম 122 কান্ট্রিজ, অর্থাৎ 122টা দেশ থেকে স্যাম্পল কালেক্ট করেছে। Where 33% of children aged between 13 and 15 years in Bangladesh said they experienced bullying at school। অর্থাৎ ওনারা কি করেছে, 122টা দেশ থেকে তথ্য সংগ্রহ করেছে এবং সেখানে বলা হচ্ছে যে 35% শিক্ষার্থীরা বাংলাদেশে কোনো না কোনোভাবে, তাদের বয়স হচ্ছে 13 থেকে 15, এবং তারা স্কুলে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়েছে। Many children start bullying without the knowledge of the consequences। Consequences মানে হচ্ছে রেজাল্ট, consequences মানে হচ্ছে রেজাল্ট বা ফলাফল, অর্থাৎ একদম শেষে যেটা আসে consequences। তাহলে অনেক শিশুই কি করে, বুলিং করা শুরু করে, অন্যকে হয়রানি স্বীকার করতে শুরু করে উইদাউট দ্য নলেজ অফ কনসিকুয়েন্সেস, অর্থাৎ এটার যে ফলাফল বা রেজাল্টটা কি হবে সেটা না জেনেই। নট রিয়েলাইজিং দ্যাট দেয়ার অ্যাকশন মে বি হার্টফুল। অর্থাৎ ওরা এটা বোঝেই না যে তাদের এই যে বিহেভিয়র এটা অন্য কারোর জন্য হার্টফুল হতে পারে, অন্য কাউকে ব্যথা দিতে পারে, মনে কষ্ট দিতে পারে। অ্যাজ দ্য অ্যাকশন ওফেন লিভ দেম উইথ আ ফিলিং অফ অথরিটি ওভার আদার্স। অথরিটি বলতে পারো এখানে, আমরা যে আর একটা শব্দ পড়ি, ডোমিনেট, ডোমিনেট যে শব্দটা পড়ি অনেকটা সেরকম। অর্থাৎ এই শিশুরা এটার ফলাফল না জেনেই বুলিং করা শুরু দেয়, কিসের জন্য, কারণ ওদের মধ্যে একটা অথরিটির বিষয় কাজ করে, যে আমি সেরা ওদের চেয়ে বুলিং করছি, অর্থাৎ আমার পাওয়ার ওদের চেয়ে বেশি, ডোমিনেট করছে অন্যদের, এই শুধুমাত্র এই অনুভূতিটার কারণে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ম্যানিস চিলড্রেন সাফার ফ্রম, দেখো সাফার ফ্রম কিন্তু বারবার কিন্তু ইউজ করা হচ্ছে, এক্সটার্নাল ট্রমা উইদিন দেয়ার পার্সোনাল লাইফ। অর্থাৎ অন্য অন্য আরো অন্য শিশুর কথা বলা হচ্ছে যারা কিসের শিকার, যে তাদের ব্যক্তিগত জীবনে এই সকল যে ট্রমা, এই সকল যে উদ্বিগ্নতা, এই সকলের কারণে কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু মানে কি বলে, সাফার ফ্রম মানে ভুগতেছে, ওরা ভুক্তভোগী হচ্ছে। দেয়ার পেন্ট আপ ফান্ট্রেশ, এই লাইনে ছিলাম নাকি, আচ্ছা এই লাইন, দেয়ার অ্যান্ড টেন টু মানে প্রবণতা, নর্মালাইজ ক্রুড বিহেভিয়র। এখানে ক্রুডটা দাগাও, এই ক্রুড হচ্ছে আসছে, এই ক্রুড শব্দটা এসেছে হচ্ছে রুট থেকে। রুড বিহেভিয়র অর্থাৎ অশালীন ব্যবহার, রুড যেটাকে আমরা বলি বাংলায়, সরি ইংলিশে যেটা রুট বলি, ওই রুট থেকে এসেছে ক্রুড, দুটার মিনিং কিন্তু সেম। রুট মানে হচ্ছে অফেন্সিভ, বিহেভিয়র উইদিন দেমসেলফ এক্সার্টিং দেয়ার পেন্ট আপ। আচ্ছা তাহলে কি হলো, যে এইসব শিশুরা কি করলো, নিজেরা নিজেদের পার্সোনাল লাইফে কিন্তু ট্রমা সাফার করলো, এবং পাশাপাশি ওরা এই জিনিসটা দিন দিন সাফার করতে করতে ওদের মনে হয় যে এই বিষয়টা নর্মাল, মানে আমি যে সাফার করতেছি, বুলিং এর শিকার হচ্ছি, এটা আমার কাছে নর্মাল। এরপরে দেখো কি বলতেছে, এক্সার্টিং দেয়ার পেন্ট আপ ফ্রাস্ট্রেশন। পেন্ট আপ ফ্রাস্ট্রেশনটা তোমরা দাগিয়ে নাও। পেন্ট আপ ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে অবদমিত, যে হচ্ছে আনরিলিজড, এটাকে আরো ভালো করে বলা যায় আনরিলিজড ইমোশন। আনরিলিজড ইমোশন অর্থাৎ ওরা যে দিন দিন এই যে সব যে সাফার করতেছে, এর কারণে ওদের মনের মধ্যে দিনে দিনে হতাশা সৃষ্টি হয়, এক ধরনের রাগ সৃষ্টি হয়,
যেটা কি করে, ওরা এক্সার্ট করে, প্রয়োগ করে। এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা, প্রয়োগ করা, প্রয়োগ। অর্থাৎ এই যে মনের মধ্যে হতাশা জমা হলো, এখন এই জিনিসটা ওরা কি করবে, পেইন্ট অফ ফ্রাস্ট্রেশন অন আদার চিলড্রেন। অর্থাৎ এরা তো শিকার হয়েছে, এই চাপা ক্ষোভটা ওর চেয়ে যে নিম্নবর্তী ইনফেরিয়র যে, তার উপর ও হচ্ছে প্রয়োগ করবে। ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ। ফ্লিপিং বলতে একটা কয়েন নিবা, এই কয়েনকে অন্য পাশে যখন উল্টায় দিবা, এটাকে বলা হয় হচ্ছে ফ্লিপ। তাহলে ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ, এখানে কয়েন আসলে ফ্লিপ করতে বলেনি, তোমাকে বলছে আসলে যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখো। আমরা তো এখন একদিক থেকে দেখলাম, যে আমরা আসলে এতক্ষণ বুঝলাম যে যারা বুলিং এর শিকার হয় তাদের পার্সপেক্টিভ থেকে দেখলাম। এবার দেখবো যারা বুলিং করে তাদের পার্সপেক্টিভ থেকে। ম্যানি বুলিস হ্যাভ ওফেন বিন ভিকটিমস দেমসেলফ। অর্থাৎ যারা বুলিং করে তাদের জিজ্ঞাসা করে দেখবা যে তারাও জীবনে কোনো না কোনো এক পর্যায়ে ওরাও বুলিং এর শিকার হয়েছে। এরপরে দেখো, মোস্টলি বুলিজ গো অন টু সাফার নেগেটিভ ইম্প্যাক্ট ফার্দার ডাউন দ্য লাইন। ফার্দার ডাউন দ্য লাইন মানে হচ্ছে লেটার ইন ফিউচার, লেটার ইন ফিউচার। অর্থাৎ এই যে শিক্ষার্থীরা যারা বুলিং করে, তারা লেটার ইন ফিউচার অর্থাৎ পরবর্তীতে ভবিষ্যৎকালে তারা নিজেরা এক ধরনের নেতিবাচক প্রভাব নিজেদের মধ্যে লক্ষ্য করে। ইস্যুস ইন রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, এর মধ্যে কি কি ইনক্লুড দেখো, যে পরিবার এবং বন্ধুদের সাথে যে তাদের সম্পর্ক সেটা নিয়ে ঝামেলা। তারপরে ডিফিকাল্টি কোপিং উইথ, এই কোপিং উইথটা দাগাও, কোপ থেকে এসেছে এটা। কোপ উইথ মানে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া, কোনো কিছুর সাথে খাপ খাওয়া, খাপ খাওয়া। খাপ খাওয়ার ক্ষেত্রে কোপিং উইথ ইউজ করা হয়। ভ্যারিং ওয়ার্ক এনভায়রনমেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের কর্ম পরিবেশে নিজেদের হচ্ছে খাওয়াতে তারা হচ্ছে ডিফিকাল্টি ফেস করে, ঝামেলা ফেস করে। এংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ ওদের মধ্যে উদ্বেগজনিত রোগ তৈরি হয়। অ্যান্ড ম্যানি মোর প্রবলেমস, এবং অন্যান্য সমস্যা মে অ্যারাইজ অ্যাজ দে ট্রানজিশন ইনটু অ্যাডাল্টহুড। অর্থাৎ যখন এই যে শিশু, মূলত স্কুলের কথা বলা হচ্ছে, এরা তো এখনো অ্যাডাল্ট হয়নি, তাহলে ওরা এই যে জিনিসগুলো ফেস করলো বা অন্যকে বুলিং করলো, এই জিনিসটা ওদের মধ্যে এই সকল ঝামেলা তৈরি করলো। এবং ওরা যখন ট্রানজিট হবে অর্থাৎ পরিবর্তিত হয়ে একটা সময় অ্যাডাল্ট হবে, তখন কিন্তু এই সকল ঝামেলা ওদের মধ্যে দেখা দিবে। দ্য ভিকটিমস অফ বুলিং অন দ্য আদার হ্যান্ড গ্রো আপ উইথ সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুস। এখন বলতেছে, এতক্ষণ তো বললো যারা বুলিং করে তাদের কিভাবে বড় হয়ে ওঠে, তাদের কি কি সমস্যা হয়, এখন বলতেছে যারা ভিকটিমের শিকার হয়েছে বা বুলিং এর শিকার হয়েছে তারা কিভাবে বেড়ে ওঠে, গ্রো আপ উইথ সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুস। তারা মানসিক এক ধরনের সমস্যা নিয়ে বেড়ে ওঠে, ইনক্লুডিং ডিপ্রেশন, এর মধ্যে থাকে কি, হতাশা থাকে, উদ্বেগ থাকে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা দাগাও। ইনফিরিয়রিটি কমপ্লেক্স তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে বা আর একটু বড় লেভেলে উঠবা, এই শব্দটা দেখবা অনেকেই ইউজ করে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানে নিজেকে নিজের চেয়ে অন্যকে ভালো মনে করা। তোমরা যখন যেমন কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের অনেকের মনে হয়েছিল আমার কলেজে তো অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট আসবে, ওরা হয়তো আমার চেয়ে অবশ্যই ভালো, আমি ওদের মধ্যে সবচেয়ে খারাপ, নিম্নবর্তী। এটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। অর্থাৎ একজন ব্যক্তি নিজেকে সবসময় অন্যের চেয়ে ছোট মনে করে, এটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলে এটাকে। ইটিং ডিসঅর্ডার, অর্থাৎ এদের খাবার খাওয়ার যে ধরন বা এটা কি কি বলে, খাদ্য গ্রহণের ওখানেও ঝামেলা হয়। অর্থাৎ ডিসঅর্ডার বলতে এক ধরনের রোগ বোঝায়। অ্যান্ড লনলিনেস, একাকিত্ব। মোর ইভার বুলিড চিলড্রেন মে অলসো রিসোর্ট টু বিকামিং বুলিজ দেমসেলফ, কিপিং দ্য সাইকেল গোয়িং অন। অর্থাৎ এই যে শিশুগুলা যারা বারবার বুলিং এর শিকার হচ্ছে, এরা কি মনে করে যে বুলিং ওদের সাথে একটা নর্মালাইজ হয়ে গেছে, তার কারণে ওরা কি বলতেছে যে সাইকেল গোয়িং, কিপিং দ্য সাইকেল গোয়িং। অর্থাৎ ওরা মনে করে যে এই সাইকেলটা বারবার আমার সাথে হচ্ছে, এটা আমার সাথে হওয়ারই মতো। অর্থাৎ ওরা এটার প্রতিবাদ করে না, যার কারণে এটা বারবার ঘটে। এরপরে দেখো, মোর এভার দ্য কাউন্সিলিং ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল কুড অলসো টেক ইনিশিয়েটিভ। এখানে বলছে যে স্কুলে যে পরামর্শ কাউন্সিল করার জন্য যাদের মানসিক সমস্যা দেখবা কাউন্সিলরের কাছে যায়, পরামর্শদাতা থাকে, তাহলে স্কুলের কাউন্সিলিং ডিপার্টমেন্ট কি করতে পারে, টেক ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগ, ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগ। তাহলে স্কুলের কাউন্সিলিং ডিপার্টমেন্ট উদ্যোগ নিতে পারে, সাস অ্যাজ অর্গানাইজিং ওয়ার্কশপ। ওয়ার্কশপ শব্দটার অর্থ হচ্ছে কর্মশালা, কর্ম কর্মশালা, কর্মশালা হচ্ছে ওয়ার্কশপ।
কন্ডাক্টিং অন 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 সেশনস, এই যে অন অন যেটা আগে বললাম যে একজন সিঙ্গল ব্যক্তিকে, যে কাউন্সিলর সে ফেস টু ফেস বসে একক ব্যক্তিকে কোনো বিষয়ে কথা বলবেন, তার সাথে আলোচনা করবেন, সেটা হচ্ছে অন 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 সেশন। অ্যান্ড অ্যাসাইনিং মনিটর, অ্যাসাইনিং বলতে এখানে বোঝাচ্ছে নিয়োগ করা, অ্যাসাইন করা কাউকে, ই মনিটর অ্যামং দ্য স্টুডেন্ট, অর্থাৎ এখানে বলছে যে একই সাথে ওনারা তো মেন্টরিং, সরি, কাউন্সিলিং তো করতেই পারে, ওয়ার্কশপ তো করতেই পারে, তার পাশাপাশি কি করতে পারে, স্টুডেন্টদের মধ্যে থেকেই একজনকে কিনে মনিটর, অর্থাৎ যে পরিদর্শক, একজন স্টুডেন্টদের মধ্যে থেকে একজন পরিদর্শক নির্বাচন করবে। তোমাদের স্কুলে দেখবা স্টুডেন্ট ক্যান্ডিডেট নির্বাচন হয়, অর্থাৎ একজন ছাত্র প্রতিনিধি, এরকম ভাবে বলতেছে যে স্টুডেন্টদের মধ্যে থেকে একজনকে পর্যবেক্ষক নিয়োগ করতে হবে অ্যামং দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে থেকে। হু ওয়ার্ক প্রোঅ্যাক্টিভলি, প্রোঅ্যাক্টিভলি মানে হচ্ছে সক্রিয়ভাবে, আহ, এখানে লিখি, প্রোঅ্যাক্টিভলি মানে হচ্ছে সক্রিয়ভাবে, যে সক্রিয়ভাবে কি করবে, বা স্বয়ংক্রিয় বলতে পারো, অ্যাড্রেস আনকল্ড আনকল্ড ফর সিচুয়েশন, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন গুলো, সেগুলো কি করবে, সেগুলো ও হচ্ছে অ্যাড্রেস করবে, সেগুলো বিষয়ে ও জানবে, অ্যান্ড ইনফর্ম টিচার্স অফ দেম, এবং ওই বিষয়গুলো তার যে স্কুলের যে শিক্ষক তাকে বলবে। কারণ শিক্ষকের তো সবসময় স্টুডেন্টদের ক্লাসে কিন্তু খেয়াল রাখা সম্ভব হয় না, তাই নিজেদের মধ্যে থেকে একজনকে মনিটরের দায়িত্ব দেবে, সে ওই বিষয়গুলো অ্যাড্রেস করবে এবং টিচারদের বলবে। স্কুলস কুড অলসো ইনস্টল কমপ্লেইন্ট বক্স, কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ বক্স, তোমরা দেখবা বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স দেওয়া থাকে, অভিযোগ বক্স, অভিযোগ বক্স, হুইচ স্টুডেন্টস ক্যান রাইট টু দ্য অথরিটিস অ্যাবাউট এনি ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, দ্যাট মেড দেম ফিল আনকমফোর্টেবল, অর্থাৎ একটা কমপ্লেইন বক্স স্থাপন করতে পারে, যেখানে স্টুডেন্টরা কি করবে, তাদের তাদের যে বিষয়গুলো আনকমফোর্টেবল ফিল করিয়েছে, অস্বস্তিতে ফেলেছে, তারা সেই সব বিষয়ে ওই বক্সে লিখে কাগজ ফেলে দিবে ওর ভিতরে। তারপরে দেখো, টু ডিল উইথ সাচ সিচুয়েশনস, অর্থাৎ এই ধরনের যে পরিস্থিতিগুলো আছে এগুলোর সাথে মোকাবিলা করতে স্টুডেন্ট মাইট অলসো অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা, অ্যাডপ্ট মানে গ্রহণ করা কোনো কিছু, কি গ্রহণ করতে পারে, এ ফিউ স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস বলতে একদম ইজিতে বলা যায় ওয়ে, অর্থাৎ কিছু পদ্ধতি গ্রহণ করতে পারে, সাস অ্যাজ স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার, অর্থাৎ একে অপরের পাশে দাঁড়ানো, ফেসিং দ্য বুলিস ইন এ গ্রুপ, অর্থাৎ যে ব্যক্তিটা বুলিং করছে, হয়রানি করছে, তাকে একটা গ্রুপ মানে সবাই মিলে তাকে ফেস করা, তাকে মোকাবিলা করা, অ্যান্ড ইউনাইটিং, ইউনাইটিং মানে হচ্ছে সবাইকে একত্র করা, এগেইনস্ট দ্য বুলি, টু ট্যাকেল হিম অর হার, অর্থাৎ তাকে সামলাতে একসাথে, তাহলে কি বলছে যে সকলকে একত্রে ইউনাইট করা, ইউনাইট করে কাকে ট্যাকেল করবে, যে ব্যক্তিটা হচ্ছে বুলিং করছে। অ্যাজ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট মেজার দে শুড বি ট্রেইনড ইন গ্রুপস ফ্রম অ্যান আর্লি এজ টু ডিল উইথ, টু ডিল উইথ মানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে কি বলা যায়, টু ডিল উইথ ফ্রেজাল ভার্বের মতো এটাকে বলা যায়, টু ডিল উইথ মানে হচ্ছে মোকাবিলা করা, বাংলায় হচ্ছে মুক মোকাবিলা, আচ্ছা মোকাবিলা করা, বাংলায় মোকাবিলা, মোকাবিলা করা, সাস বিহেভিয়ার ইন এ গ্রুপ, এখানে বলতেছে যে এটার উন্নয়নের সাথে সাথে কি করা যায়, যে ছোট থেকেই স্টুডেন্টদের হচ্ছে একটা গ্রুপ করে, অর্থাৎ দলগতভাবে এই বুলিং এর বিরুদ্ধে যাতে স্টুডেন্টদের ভালোভাবে যাতে প্রতিহত করতে পারে, সেটা কি দেওয়া দরকার, তাদের প্রশিক্ষণ দিতে হবে। এটা বলছে এখানে যে তাদের প্রশিক্ষণ দেওয়া জরুরি, গ্রুপ আকারে, একভাবে না, গ্রুপ আকারে, অর্থাৎ বুলিংকারীকে দেখলেই তারা যাতে এই বাচ্চা বয়স থেকে তারা যাতে এটা মোকাবেলা করতে শেখে। এরপরে দেখো, তোমাদের এমসিকিউ দেওয়া আছে, আম, বই থেকেই সবগুলো দেওয়া আছে, এক্সার্ট পেন্টাপ, ফ্রাস্ট্রেশন, ভিক্টিমিজম, আচ্ছা তোমরা এমসিকিউ গুলো কিন্তু জমা দিবা। এরপরে আছে প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলো সাধারণত বোর্ড বইয়ের গুলোই থাকে, কারণ বোর্ড বই থেকে প্রশ্ন দেখা যায় যে তোমাদের যে 4-5টা প্রশ্ন আসবে ওখান থেকে বোর্ড বই থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেয়। এরপরে দেখো, এরপরের অংশটা হচ্ছে তোমাদের বইয়ে মনে হয় একটা প্যাসেজ স্কিপ করে মনে হয়, ইউনিসেফের একটা আছে 165 পেজ, তোমরা দেখতে পাচ্ছ কিনা, মনে হচ্ছে দেখা যাবে না এখানে, 165 পেজে তোমরা যাও, ইউনিসেফের যে একটা পার্ট আছে ওই পার্টটাতে, ইউনিসেফের একটা পার্ট আছে ওই পার্টটাতে যাও তোমরা, ইন বাংলাদেশ 35% এইজড বিটুইন, এই অংশটা, এই অংশটাতে যাও। আচ্ছা, হ্যাঁ পেয়েছো, আচ্ছা ঠিক আছে।
In Bangladesh, 30% student aged between 13 and 15 reported being bullied on or more days in 30 days. এখানে বলছে যে বাংলাদেশে 35% শিক্ষার্থীরা যাদের বয়স 13 থেকে 15, তারা রিপোর্ট করেছে, তারা বলেছে, কি বলেছে, যে বিং বুলিড অর্থাৎ বুলিং এর শিকার হয়েছে অন অর মোর ডেজ, অর্থাৎ একদিন অথবা তার চেয়েও বেশি দিন, ইন 30 ডেজ অর্থাৎ 30 দিনে একদিন অথবা একাধিক দিন তারা বুলিং এর শিকার হয়েছে। ইনভলভড ইন, ইনভলভ মানে হচ্ছে জড়িত, জড়িত হওয়া, ইনভলভ, ইনভলভড ইন, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনভলভড ইন কোনো কিছুতে জড়িত হওয়া, ইনভলভড ইন এ ফিজিক্যাল ফাইট অ্যাট লিস্ট ওয়ান্স ইন 12 মান্থস ইন 2014 সেইস এ নিউ রিপোর্ট, অর্থাৎ একটা নতুন রিপোর্ট বলতেছে এই কথাগুলো, যে 30 দিনে একদিন অথবা একাধিক দিন তো স্টুডেন্টরা বুলিং এর শিকার হয়েছেও, তার ছাড়াও আরো কিসের সাথে জড়িত হয়েছে, এ ফিজিক্যাল ফাইট অ্যাট লিস্ট ওয়ান্স ইন 12 মান্থস, অর্থাৎ 2014 সালে 12 প্রতি 12 মাসের অন্তত একদিন হচ্ছে এই মানে মারামারি আর কি, শারীরিক যে ফাইট, এটার ওরা হচ্ছে এটার সাথে জড়িত হয়েছে। গ্লোবালি, বৈশ্বিকভাবে, হাফ অফ স্টুডেন্ট এজ বিটুইন 13 and 15 অলরাইট, অর্থাৎ বৈশ্বিকভাবে 13 থেকে 15 বছর যে স্টুডেন্ট আছে এর অর্ধেক, অর্থাৎ 13 থেকে 15-তে যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছে ধরলাম আমরা এখানে 300 মিলিয়ন, সেখান থেকে বলা হচ্ছে হাফ অফ দেম, অর্থাৎ 150 মিলিয়ন নিয়ে, অর্থাৎ 150 লক্ষ স্টুডেন্টদের নিয়ে কথা বলা হচ্ছে। রিপোর্ট হ্যাভিং এক্সপেরিয়েন্সড পিয়ার টু পিয়ার ভায়োলেন্স, পিয়ার টু পিয়ার মানে আবার আগেই তো বলে দিয়েছি আমরা, জোড়ায় জোড়ায়, অর্থাৎ তুমি যে জোড়া নিয়ে ঘোরো, অর্থাৎ তোমার যে বন্ধু বান্ধবের একটা সার্কেল আছে, এই সার্কেলের মধ্যেও কিন্তু মাঝে মাঝে দেখবা ঝামেলা আছে, ঝগড়াঝাটি করে কয়েকদিন কথা বলে না, মারামারি করে কিছুদিন কথা বলে না, এই পিয়ার টু পিয়ার ভায়োলেন্স। ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা, আমরা যেটাকে বলি বাংলায় সহিংসতা, 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 আচ্ছা, সাস অ্যাজ ফিজিক্যাল ফাইটস অর ফর্মস অফ বুলিস, অর্থাৎ তারা জোড়ায় জোড়ায় এরকম সহিংসতা করে। তার মধ্যে কি কি আছে, যে মারামারি তো আছে, সাথে বুলিং এর যে আরো আরো বিভিন্ন রকমের ধরন আছে সেগুলোও করে। ফ্রম দেয়ার পিয়ার্স ইন, ফ্রম দেয়ার পিয়ার্স ইন বলতে বোঝাচ্ছে তাদের যে নিজেদের জোড়ার মধ্যে, অর্থাৎ আমি এবং আমার বন্ধু, এই দুজনের মধ্যে মারামারি হতে পারে, অ্যান্ড অ্যারাউন্ড স্কুল, এবং স্কুলের যে অন্য স্টুডেন্ট আছে সেগুলোর সাথেও মারামারি হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজ বাই ইউনিসেফ, অর্থাৎ এই যে রিপোর্টটা বা প্রতিবেদনটা, এটা কে রিলিজ করেছে, ইউনিসেফ। তারপরে দেখো, দ্য রিপোর্ট ইজ বেসড অন, এ দেখো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসড অন মানে কোনো কিছুকে ভিত্তি করে যখন কিছু লেখা হয়, বেসড অন মানে ভিত্তি করে, ভিত্তি করে, ভিত্তি করে। দ্য রিপোর্ট ইজ বেসড অন ডাটা ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজ চিলড্রেন। তাহলে এই রিপোর্টটার কথা বলা হচ্ছে যে এই রিপোর্টটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে, এই রিপোর্টটা বানানো হয়েছে যে স্বাস্থ্য সম্পর্কিত যে বিহেভিয়র স্কুলের শিক্ষার্থীদের, স্কুল এজড চিলড্রেন, অর্থাৎ যে সকল বাচ্চাদের বয়স মূলত স্কুলে যাওয়ার, স্কুল এজ চিলড্রেন, ক্রস ন্যাশনাল স্টাডি অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস। তাহলে এই ডাটাগুলো কোথায় কোথা থেকে নিল, নিয়েছে হচ্ছে ক্রস ন্যাশনাল স্টাডি থেকে, দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস থেকে। সার্ভিস মানে আগেই বলে দিয়েছি জরিপ, এখানে সার্ভেস হয়েছে কারণ একাধিক জরিপ যেহেতু, একটা না, তার কারণে সার্ভেস হয়েছে। দ্য ডাটা ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, কোনো কিছুকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ইনক্লুড ব্যবহৃত হয়, অন্তর্ভুক্ত। 122 countries representing 51% of the global population of children between 13 and 15। তাহলে এই যে ডাটা, যে তথ্যের কথাটা বলা হচ্ছে, বলছে যে ডাটা ইনক্লুড, এই ডাটা কাকে অন্তর্ভুক্ত করেছে, 122টা দেশকে অন্তর্ভুক্ত করেছে, প্রতিনিধিত্ব করেছে, রিপ্রেজেন্টিং মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ ইউজ করা যায়। 51% অফ গ্লোবাল পপুলেশন, আচ্ছা, বিশ্বের যে জনসংখ্যা আছে তার মোটামুটি 51%, অর্থাৎ 13 থেকে 15 বছর বয়সে যে শিক্ষার্থী, তাদের মোটামুটি 51%কে এই রিপোর্টটা রিপ্রেজেন্ট করে। সবাইকে তো রিপ্রেজেন্ট করা সম্ভব না, তুমি নিজের কথাই চিন্তা করো, তোমার কাছে কি কোনোদিন এই বুলিং নিয়ে কি কেউ কোনোদিন রিপোর্ট করতে আসছিল যে তুমি বুলিং হয়ে শিকার হয়েছো কিনা, অনেকের কাছেই কিন্তু আসেনি। তার কারণে বলা হচ্ছে যে 51%, অর্থাৎ পৃথিবী জুড়ে যে 13 থেকে 15 বছরের শিক্ষার্থী আছে তাদের মধ্যে মাত্র 51%কে এর অন্তর্ভুক্ত করা গেছে বা রিপ্রেজেন্ট করা গেছে। দ্য রিপোর্ট ফাইন্ডস, রিপোর্ট সিঙ্গুলার, তার কারণে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস বা ইএস হলো, যদি রিপোর্টস হইতো একাধিক রিপোর্ট তাহলে কিন্তু ফাইন্ড হইতো।
দ্যাট স্টুডেন্টস এক্সপিরিয়েন্স আদার ফর্মস অফ ভায়োলেন্স অ্যাট স্কুল। অর্থাৎ এই রিপোর্টটা আরো খুঁজে বের করেছে যে শিক্ষার্থীরা শুধুমাত্র এই মারামারি বা সাইকোলজিক্যাল প্রবলেম বিষয়ক যে বুলিং এগুলাই স্বীকার করে না, বলছে আদার ফর্ম অফ ভায়োলেন্স অ্যাট স্কুল, মানে অন্যান্য বিভিন্ন প্রকারের সহিংসতার শিকার হয় স্কুলে। হ্যাঁ, বুলিংটা হচ্ছে র্যাগিং, একদম র্যাগিং, একদম র্যাগিং। ইনক্লুডের সাধারণ প্রিপজিশন ইনক্লুডের সাথে ইন হয় কোনো কিছু, যদি তুমি অন্তর্ভুক্ত করো ইনক্লুডেড ইন, এটাই সাধারণত হয়। যদি ইনক্লুডের পরে কিছু বসাতে চাও প্রিপজিশনে ইনই তো হয়। তারপরে দেখো কোথায় ছিলাম আমরা। আচ্ছা, স্কুলে স্কুলে তাহলে আরো বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয় ওরা। এরপরে দেখো সাস অ্যাজ অ্যাটাকস ইন ক্লাসরুমস আর ফিজিক্যাল পানিশমেন্ট বাই, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি, তোমরা এটা স্কুলে সচরাচরই দেখে থাকো যারা স্কুল পার হয়ে করেছো। সাস অ্যাজ অ্যাটাকস ইন ক্লাসরুম, তোমরা দেখবা যে ক্লাসরুমের মধ্যেই দুই গ্রুপের মারামারি লেগে গেছে, দুই বন্ধুর মারামারি লেগেছে, মানে বিভিন্ন একটা টপিক নিয়ে লাগে কিন্তু মারামারি। সেটা বলতেছে যে এই ধরনের সহিংসতা হতে পারে। বা এখানে টিচাররা যে পানিশমেন্ট গুলো দেয়, বেতের বাড়ি বলো আরো ডাস্টারের বাড়ি বলো, হাজার রকমের টিচারের হাজার রকমের সিস্টেম, কেউ কান ধরে টেনে তোলে, কেউ চুল ধরে টান দেয়, হাজার রকমের, এগুলোকেও কিসের অন্তর্ভুক্ত করা হচ্ছে, এক ধরনের সহিংসতা বা ভায়োলেন্স। তার কারণে কিন্তু দেখবা যে স্কুল থেকে কিন্তু লাঠি তারপরে বেত এগুলো কিন্তু সরায় দেওয়া হয়েছিল বেশ কিছু বছর আগে। আমরা যখন স্কুলে ছিলাম তখন স্কুল থেকে যত বেত ছিল সব একটা প্রতিনিধি দল এসে সব বলছে এগুলো সরায় দিতে হবে, রাখা যাবে না। অ্যাবাউট 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন লিভ ইন মানে কোনো দেশে বসবাস করা বা বসবাস করা, কান্ট্রিজ হোয়ার দে আর নট ফুলি প্রোটেক্টেড। প্রোটেক্টেড বলতে এখানে বোঝানো হচ্ছে নিরাপদ, নিরাপদ, নিরাপদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 720 মিলিয়ন স্কুল, মানে স্কুলে যাওয়ার বয়সী শিক্ষার্থীরা এমন দেশে বসবাস করে, লিভ ইন কান্ট্রিজ হোয়ার দে আর নট ফুলি প্রোটেক্টেড বাই ল এগেনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট অ্যাট স্কুল। অর্থাৎ বলছে যে এমন দেশে এইসব শিক্ষার্থীরা, স্কুলে শিক্ষার্থীরা বসবাস করে যে জায়গায় এই যে শাস্তিগুলো স্কুলে যে শারীরিক যে শাস্তিগুলো দেওয়া হয় এগুলোর মানে আইন দ্বারা তারা নিরাপদ না, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, ওই রিপোর্টের মতে। এরপরে দেখো এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিস। অর্থাৎ শিক্ষা হচ্ছে শান্তিপূর্ণ একটা সমাজ, সমাজ তৈরির একটা চাবি। অ্যান্ড ইয়েট ফর মিলিয়ন্স অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্কুল ইটসেলফ ইজ নট সেফ। এখানে বলা হচ্ছে যে শিক্ষা হচ্ছে শান্তিপূর্ণ সোসাইটি তৈরি করার একটা চাবি, ইয়েট যদিও ফর মিলিয়ন্স চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বজুড়ে বিভিন্ন যে শিশু আছে তাদের জন্য স্কুলটাই সেফ না, অথচ স্কুলটা কিন্তু কি তৈরি করবে, পিসফুল সোসাইটি তৈরি করবে, কিন্তু এটা সেফ না। সেইট ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ মানে হচ্ছে পরিচালক, এটার ভার্ব ফর্ম হচ্ছে এক্সিকিউট, এক্সিকিউট, আমরা তো এর আগেও মনে হয় পড়লাম এক্সিকিউট অর্থাৎ পরিচালনা করা। ডিরেক্টর হেনরিয়েট্টা ফোর বলছে এটা, এভরিডে স্টুডেন্টস ফেস, স্টুডেন্টস দেখো প্লুরাল তার কারণে এখানে ফেস হলো, যদি স্টুডেন্ট হইতো তাহলে ফেসেস হইতো। মাল্টিপল ডেঞ্জার্স অর্থাৎ নানাবিধ এরা বিভিন্ন রকমের হুমকির শিকার হয়, সেটা বলা হচ্ছে বিপদের সম্মুখীন হয়। ইনক্লুডিং ফাইটিং, অর্থাৎ এর মধ্যে আছে মারামারি। প্রেশার টু জয়েন গ্যাংস, অর্থাৎ দেখবা স্কুলে একটা একটা করে দেখবা উম, মানে যারা আর কি এই বুলিং টুলিং করে এদের একটা নির্দিষ্ট একটা গ্রুপ একটা সার্কেল তৈরি হয়, মানে ওরা ওই কাজ করেই বেড়ায়, গ্যাং তৈরি হয়। এবং যদি কোনো স্টুডেন্টকে পায় ওরা হচ্ছে চাপাচাপি করে যে তুই আমাদের সাথে থাক, আমাদের দলে তুই আমাদের দলে, এরকম একটা বিষয়। প্রেশার টু জয়েন গ্যাংস অর্থাৎ নির্দিষ্ট একটা দলে জয়েন হওয়ার জন্য চাপ দেয়। বুলিং বথ ইন পার্সন অ্যান্ড অনলাইন, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে সামনাসামনি বুলিংও হয় এবং অনলাইনেও বুলিং হয়, সেটা তো তোমরা দেখেইছো অবশ্যই। ভায়োলেন্ট ডিসিপ্লিন, ভায়োলেন্ট ডিসিপ্লিন বলতে বোঝাচ্ছে যে সহিংস যে কাজ এইটার একটা ডিসিপ্লিন, অর্থাৎ একদম নিয়ম করে সহিংসতা সৃষ্টি করে, এইটাকে বলা হচ্ছে ভায়োলেন্ট ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খল, শৃঙ্খলা, শৃঙ্খলা। ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা। একবার চিন্তা করা যায় ভায়োলেন্টেরও শৃঙ্খলা আছে, ওরা কিন্তু নিয়ম করে ভায়োলেন্ট করে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড আর্মড ভায়োলেন্স, এবং অস্ত্রসহ সহিংসতা হয় এবং যৌন হ্যারাসমেন্টও অনেক ক্ষেত্রে হতে দেখা যায় কিন্তু। ইন দ্য শর্ট টার্ম দিস ইম্প্যাক্ট দেয়ার লার্নিং, অর্থাৎ স্বল্প সময়ের বিবেচনায় এগুলো শুধু তাদের পড়াশোনা ক্ষতি করে, যে হয়তো বুলিং করতে বের হয়েছে ক্লাস মিস দিয়ে এই 1 ঘন্টায় কি হবে, ওদের পড়াশোনা মিস হবে। কিন্তু লং টার্মের কথা চিন্তা করলে, ইন দ্য লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী, ইট ক্যান লিড টু
ডিপ্রেশন, এংজাইটি অ্যান্ড ইভেন সুইসাইড। অর্থাৎ শর্ট টার্মে তো পড়াশোনার ক্ষতি হলো, লং টার্মে এই অভ্যাসটা যখন কোনো স্টুডেন্ট বা একটা গ্যাংয়ের থাকবে, ওরা কিসে পড়বে? ডিপ্রেশনে পড়বে, ওরা উদ্বেগের মধ্যে যাবে, এমনকি ওরা আত্মহত্যাও করতে পারে। Violation is an unforgettable lesson that no children needs to learn। আচ্ছা, নো, তাহলে এইটা দাগাও, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। যদি ধরো অ্যাডমিশনের যেদিন যাবা, যদি কোনোদিন দেখবা যে এই চ্যাপ্টার থেকে কোনো জায়গা থেকে গ্যাপ দেয়, এখান থেকে দেওয়ার একটু সম্ভাবনা আছে, কারণ দেখো শব্দটা, লাইনটাই ভালো করে দেখো। ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন দ্যাট নো চিলড্রেন নিডস টু লার্ন। অর্থাৎ ভায়োল এই সহিংসতা এমন একটা, মানে ভোলার যোগ্য নয় এরকম একটা অভিজ্ঞতা বা শিক্ষা, যেটা কোনো শিক্ষার্থীরই শেখার দরকার নেই বা অভিজ্ঞতা লাভ করার দরকার নেই, সেটা বলছে এখানে। এরপরে দেখো ইনক্লুড, আচ্ছা, এরপরে দেখো গ্লোবালি স্লাইটলি মোর দেন অন ইন থ্রি স্টুডেন্ট বিটুইন 13 and 15। অর্থাৎ বৈশ্বিকভাবে বলা হচ্ছে যে 13 থেকে 15 বছরের প্রতি তিনজন শিশুর একজন বলছে, কি বলছে? স্লাইটলি, মানে তিনজনের হয়তো কিছু জায়গায় দুইজন বলছে, কিছু জায়গায় একজন বলছে, সেই জন্য বলছে স্লাইটলি। তাহলে একজন কি বলছে? দে এক্সপেরিয়েন্স বুলিং, তারা এই সহিংসতা বা হয়রানির শিকার হয়েছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্টের মতে। এই একই লাইনটা এতবার ইউজ করছে কেন সেটাই তো বুঝলাম না, একই লাইন বারবার। অ্যাবাউট 1 in 3 হ্যাজ বিন ইনভলভড ইন ফিজিক্যাল ফাইটস। অর্থাৎ এটাও বলেছে যে আমাদের তিনজনের মধ্যে প্রতি একজন, অর্থাৎ শারীরিক যে মারামারি আর কি, সেটার মধ্যেও ইনভলভ হয়েছে। এই যে তুমি যেটা বলছিলা, কে বলছিলা এটা ইনক্লুডের সাথে প্রিপজিশন হয় কিনা? হ্যাঁ, লিড টু প্রিপজিশন, কিন্তু লিড টু মানে কোনো দিকে পরিচালিত করা, পরিচালনা করা, এটা কিন্তু হয় লিড টু। এই যে কে যেন বলছিলা যে ইনক্লুড, এটা কিন্তু বইয়ে আছে যে ইনভলভ, ইনভলভ ইন, কোনো কিছুর মধ্যে জড়িত হওয়া, অন্তর্ভুক্ত হওয়া, ইনভলভ হয় কিন্তু এটা। এরপরে দেখো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে 17 মিলিয়ন ইয়ং অ্যাডোলেসেন্টস ইন 39 ইন্ডাস্ট্রিয়ালাইজড। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড, হচ্ছে মূলত বোঝায় যে শিল্প উন্নত যে দেশগুলো তোমরা চেনো, সেগুলোর কথা বলা হচ্ছে যে 39টা একদম শিল্প উন্নত আধুনিক। এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজড বলতে বোঝানো হচ্ছে মডার্ন, মডার্ন যে দেশগুলো সেটার কথা বলা হচ্ছে, বা সিভিলাইজড বলতে পারো আরো। সিভিলাইজড অবশ্যই এর সাথে যায় না, ওই মডার্নই বলা চলে, মডার্নটাই ভালো এখানে। ইন্টার তাহলে এইসব কান্ট্রিতে কি হচ্ছে? কান্ট্রিজ হ্যাভ অ্যাডমিটেড বুলিং আদার্স অ্যাট স্কুল অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। অর্থাৎ এই রিপোর্টে বলেছে যে 17 লক্ষ স্টুডেন্ট 39টা ইন্ডাস্ট্রিয়ালাইজড অর্থাৎ শিল্পোন্নত দেশের বিভিন্ন দেশ থেকে এরা অ্যাডমিট করেছে। এখানে অ্যাডমিট করা মানে হচ্ছে স্বীকার করা। এই স্বীকার বানানে মনে হয় শয় বয় দীর্ঘ হয়। আচ্ছা, স্বীকার করা, এরা স্বীকার করেছে। কি স্বীকার করেছে এই স্টুডেন্ট গুলো? এই স্বীকার কি বানান কি ঠিক আছে? স্বীকার, আচ্ছা তোমরা বানানটা দেখে নিও। বুলিং আদার্স অ্যাট স্কুল, অর্থাৎ এই 17 লক্ষ স্টুডেন্ট 39টা মডার্ন দেশ থেকে এরা স্বীকার করেছে যে স্কুলে এরা অন্যকে বুলিং করেছে, অন্যকে হচ্ছে এরা হয়রানি করেছে, এরা স্বীকার করেছে সেটা। এরপরে দেখো হোয়াইল গার্লস অ্যান্ড বয়েজ আর ইকুয়ালি অ্যাট রিস্ক অফ বুলিং। অর্থাৎ বলা হচ্ছে যে কিশোর কিশোরী ছেলে মেয়ে দুইজনেই বুলিং এর কিন্তু সমানভাবে শিকার হওয়ার কিন্তু একটা ঝুঁকি আছে। গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিমস অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। এই অংশটা থেকে মুখস্থর মতো অনেকটা প্রশ্ন অ্যাডমিশনে আসে, তোমাদের একাডেমিকে যদি প্যাসেজ দেয় তোমরা এখানে পড়ে রাখবে, অ্যাডমিশনে তোমাদের কাজে লেগে যাবে এটা। গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিমস অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে ছেলে মেয়ের উভয়েরই সমানভাবে বুলিং এর শিকার হওয়ার সুযোগ থাকলেও মেয়েরা কিসের শিকার হয় বেশি? সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। অর্থাৎ মেয়েরা সাধারণত দেখবা মেয়েরা কিন্তু মারামারি কম করে, তোমরা হয়তো অল্প কয়েকটা জায়গায় দেখছো চুল ধরে টানাটানি, কিন্তু ছেলেদের কিন্তু অনেক দেখবা যে মারামারি হচ্ছে ধুমধারাক্কা একদম। কিন্তু মেয়েরা সাধারণত সাইকোলজিক্যাল যে বুলিং শিকার ওইটার হয়, অর্থাৎ ওরা মানসিকভাবে ওই হয়রানির শিকার হয় আর কি। অ্যান্ড বয়েজ আর মোর অ্যাট রিস্ক অফ ফিজিক্যাল ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কি হয়, যেটা বললাম ঢিসুম ঢিসুম একদম সামনাসামনি একদম মারামারি, মেরে মুখ টুক ফেটে একদম ভেঙে টেঙে দিবে এরকম হাতটা, সেরকম। অ্যান্ড থ্রেটস, অর্থাৎ ছেলেদের কি হয় সরাসরি, একদম সরাসরি মারামারিতে হয়, সাথে হুমকি দেয়, বলে আমাদের গ্রামে যাস তোর খবর আছে, একদম হুমকি। দ্য রিপোর্ট নোটস দ্যাট, অর্থাৎ এই রিপোর্টটা আরো নোট করেছে, আরো কি নোট করেছে দেখি, দ্যাট ভায়োলেন্স ইনভলভিং উইপন্স ইন স্কুল
স্কুলস, আচ্ছা আমাদের দেশে এটা সাধারণত কম হয়, কিন্তু আমেরিকার অনেক স্কুলে এরকম ঘটনা, যদিও ওদের দেশের ভায়োলেন্সের ভায়োলেন্সের ঘটনাগুলো কিন্তু ওরা কিন্তু রিপোর্টে তেমন একটা আসতে দেয় না, নিউজে আসতে দেয় না কিন্তু। তাহলে স্কুলে এই রকম অস্ত্র নিয়ে সহিংসতা হয়েছে, সাস অ্যাজ নাইভস অ্যান্ড গানস। নাইভের কি এটা কিন্তু সাইলেন্ট, এখানে উচ্চারণটা হয় মূলত হচ্ছে নাইভস, এটা অর্থ হচ্ছে ছুরি, এটা অর্থ হচ্ছে ছুরি বা চাকু। অ্যান্ড গানস অর্থাৎ এই একদম অস্ত্রের মধ্যে কি কি আছে, বন্দুকও আছে, ছুরিও আছে। কন্টিনিউস টু ক্লেইম লাইভস, কন্টিনিউস টু ক্লেইম লাইভস বলতে এখানে জীবন সংগ্রহ না, এই ক্লেইম বলতে হচ্ছে জীবন নিয়ে নেওয়া, অর্থাৎ হত্যা করা, মেরে ফেলা, এটা বোঝাচ্ছে। ইট অলসো সেইজ দ্যাট, অর্থাৎ এই রিপোর্টটা আরো বলে দ্যাট ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে পৃথিবী যে ডিজিটালাইজড হচ্ছে দিন দিন, যে বাড়ছে এই ডিজিটালাইজেশন, সেটার মধ্যেও বুলিস আর ডিসিমিনেটিং, ডিসিমিনেটিংটা দাগাও, এটা ভালো শব্দ, ডিসিমিনেটিং। ডিসিমিনেটিং মানে হচ্ছে কোনো কিছু স্প্রেড করা, ছড়িয়ে দেওয়া, স্প্রেড, সহজ কথাই হচ্ছে স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া। তাহলে বুলিস আর ডিসিমিনেটিং ভায়োলেন্ট, অর্থাৎ যারা বুলিং করে তারা কি ছড়িয়ে দিচ্ছে, সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। হার্টফুল, হার্টফুল অর্থাৎ হৃদয় বিদারক যেগুলো বিষয় সেগুলোকে বলা হয় হচ্ছে হার্টফুল, কষ্টদায়ক, হৃদয়কে বেদনা দেয় এরকম। তারপরে অ্যান্ড হিউমিলেটিং অর্থাৎ মানহানিকর, যেটা আগেই বললাম। কন্টেন্ট, কন্টেন্ট বলতে এই জায়গায় তোমরা যে ফেসবুকে বিভিন্ন রকমের কন্টেন্ট দেখো, পোস্ট হতে পারে, ভিডিও হতে পারে, এটাকে একসাথে বলা যায় সামগ্রী, সামগ্রী। উইথ দ্য ক্লিক অফ এ বাটন, অর্থাৎ এখানে বলছে যে ওই রিপোর্টটার মতে আরো, যে এই যে ডিজিটালাইজেশনের যে যুগ, এই যুগের মধ্যে এই পুলিশরা এক ক্লিকে কি কি ছড়িয়ে দিচ্ছে, সহিংসতা ছড়িয়ে দিচ্ছে, হৃদয় বিদারক যে কোনো কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে, এবং হিউমিলেটিং কন্টেন্ট বা এই সকল সামগ্রী এক চাপে বাটনের, তোমরা দেখবা ফেসবুকে অনেক অনেকজনকে থ্রেড দিয়ে অপমান করে পোস্ট দেয়, টুইটারে আরো যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। অর্থাৎ এটা যদি ডিজিটালাইজড না হইতো তাহলে কিন্তু এই সুযোগটা তৈরি হতো না। এখন মডার্ন ওয়ার্ল্ড তার কারণে এটা সুযোগ পাচ্ছে, এটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের ক্লাস, মানে গুরুত্বপূর্ণ, মানে যদি তোমাদের প্রশ্ন আসে মেইনলি, যদি এক দুই এর মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে। এর বাইরে থেকে তোমাদের মনে হয় আর দুইটা প্যাসেজ আছে, ওগুলো থেকে তেমন একটা আসার মতো না, ওগুলো জাস্ট রিডিং পড়ে নিলে হবে, দুইটা যে সিচুয়েশন, আর একটা মনে হয় আছে একটা ছোট্ট, যেখান থেকে সাধারণত আসবে না। আচ্ছা, এই অংশ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। রিস্ক অফ প্রিপজিশন না, মনে হয় রিস্ক অফ প্রিপজিশন না, রিস্ক অফটা প্রিপজিশন নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয় এটা। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো। এই অংশতে আচ্ছা প্রশ্ন নেই, প্রশ্ন নেই, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি এখন, ক্লাসটা আমরা এখন তাহলে শেষ করতে পারি। আমি খুবই দুঃখিত, আবারও আজকে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। তোমরা হয়তো ক্লাসে বুঝতে অনেকের সমস্যা হয়েছে হয়তো, আমার আজকে গলা মানে গলার স্বর একদম বসে গেছে ঠান্ডা লেগে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, যদিও আজকে তোমাদের একটু কষ্ট হয়েছে বুঝতে, তারপরেও আশা করি বুঝতে পেরেছো। এবং যদি আরো কোনো সমস্যা থাকে, তোমরা যারা জুমে ছিলা তারা তোমরা ডাউটে দিতে পারো, এবং তোমরা কিন্তু নিয়মিত পড়াশোনা করবে, ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।